সাবিত্রী দেবী তার 10 বৌমাকে নিয়ে হিমালয় পাহাড়ে বাস করে। আর এখন যেহেতু শীতকাল, তাই পাহাড়ে এখন বরফ পড়ছে আর সেখানে জিনিসপত্রের প্রচন্ড পরিমাণে অভাব। তাই সাবিত্রী দেবীর পরিবার একটা বড় কাঠের বাড়িতে বাস করে। কিন্তু 10 বৌমাকে নিয়ে সাবিত্রী দেবী প্রচন্ড পরিমাণে সমস্যায় পড়ে। একদিন, বৌমা, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, তাই আমাদের কাঠের উনুন জ্বালাতেই হবে, তা না হলে এই ঠান্ডাতে একেবারে মরে যাব। যাও, বাইরের বাগান থেকে বড় বড় কাঠ তুলে নিয়ে এসো। মা, আমি কাঠ তুলতে যেতে পারবো না। একবার দেখেছেন বাইরে কেমন বরফ পড়ছে? আমি ঠান্ডায় একেবারে জমে বরফ হয়ে যাব। তাই আপনি আপনার অন্য বৌমাদেরকে বলুন আপনাকে কাঠ তুলে নিয়ে এসে দেবে। রিয়ার কথা শুনে তার বাকি জায়েরা ভীষণ পরিমাণে রেগে যায়। আর তারা কেউ এরকম বরফ পড়া অবস্থায় বাইরে বেরিয়ে কাঠ তুলতে চায় না, কারণ বাইরে বেরোলেই তাদের গায়েও এখন বরফ পড়বে। কেন রিয়া, তুই সবসময় এরকম করিস কেন? এই তো কালকেই আমি বাইরে বেরিয়ে সেই কতটা হেঁটে হেঁটে পাহাড় বেয়ে বাজারে গেলাম, মাছ মাংস কিনে নিয়ে এলাম, তখন তো তুই যাসনি আমার সঙ্গে। আর মা এখন একটু কাঠ তুলতে বলছে, তুই পারবি না বলছিস? এভাবেই কাজ করা নিয়ে 10 বৌমার মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। আর তারা কিছুতেই কোনো রকম কাজকর্ম করতে চায় না। ফলে সেই ঠান্ডার মধ্যে পাহাড়ি বাগানের মধ্যে বেরিয়ে সাবিত্রী দেবীকেই আগুন জ্বালানোর জন্য কাঠ তুলতে হয়। আর সে যখন কাঠ তুলে বাড়িতে ফিরে, তখন সে ঠান্ডায় একেবারে জমে যায়। আর যা দেখে তার ছেলেরা সঙ্গে সঙ্গে তার গায়ে বেশ কয়েকটা শাল জড়িয়ে দেয়। তোমাদের তো দেখছি কোনো মায়া দয় নেই। এই ঠান্ডার মধ্যে এরকম বয়স্ক মাকে কেউ বাইরে কাঠ তুলতে পাঠাই? তোমরা কিন্তু একেবারে দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছ। একদম ফালতু কথা বলবে না, আমরা মোটেই নিষ্ঠুর হয়ে যাচ্ছি না। রিয়াদি, সোনাদি, মোনাদি সবাইকে কাঠ তুলতে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু কেউ তুলতে যায়নি বলে আমাদের শাশুড়ি মায়ের আজকে এমন অবস্থা। আরে বাবা, ওরা যায়নি তো কি হয়েছে? তুমি তো কাঠ তুলতে যেতে পারতে, তুমি তো এই বাড়ির বৌমা নাকি? এভাবেই আবার 10 বৌমার মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, কিন্তু শাশুড়ি মা তাদের ঝামেলা থামায়। আর কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে একত্রে বসে কাঠের ঘরে পাহাড়ের ঠান্ডা থেকে বাঁচার জন্য বেশ দাও দাও করে আগুন জ্বালায়। আর সবাই মিলে আগুনের তাপ উপভোগ করতে থাকে। এমন সময় রিয়া ঠিক করে সে বাজার থেকে কিনে নিয়ে আসা চিকেন দিয়ে চিকেন বারবিকিউ তৈরি করবে। আর রাত্রিবেলা সেই খাবার খেয়ে তারা ডিনার সারবে। আর সেই মতো রিয়া অনেকগুলো চিকেনের টুকরো নিয়ে আগুনের উপর সেঁকতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই চিকেন বারবিকিউ তৈরি হয়ে যায়। এই চিকেন বারবিকিউ গুলো খেতে একেবারে দুর্ধর্ষ লাগছে, দারুণ হয়েছে। মা, একবার এই চিকেন গুলো খেয়ে দেখুন, একেবারে মন ভরে যাবে। পাহাড়ে বসে বসে চিকেন বারবিকিউ খেতে দারুণ লাগে। এই বলে রিয়া তার শাশুড়ি মাকে চিকেন বারবিকিউ খাওয়ায়। আর সেই সাথে রিয়া এবং মোনা দুজনে মিলে বেশি বেশি করে চিকেন বারবিকিউ খেয়ে নেয়, যার ফলে বাকি বৌমারা একটা চিকেনের টুকরো পায় না। এমন সময় সোনা প্রচন্ড পরিমাণে রেগে যায়। কি হলো রিয়াদি, তুমি আর মোনাদি দুজনে মিলে সব চিকেন বারবিকিউ খেয়ে নিলে কেন? আর আমাদের একটাও তো দিলে না। এবার আমরা কি খাবো? তুমি তো বললে সবার জন্য চিকেন বারবিকিউ রান্না করেছো, আর যখন খাওয়ার সময় হলো তখন তো আমরা একটাও পেলাম না। এটা কি তুমি ঠিক করলে? ও সরি, তোমাদেরকে দিতে একদমই ভুলে গেছি। আসলে তোমরা দুপুরবেলা একটু বেশি ভাত খেয়েছো তো। আমি তোমাদের বারবার করে বারণ করেছিলাম পাহাড়ে এত বেশি ভাত খেও না, কারণ চালের অনেক দাম। কিন্তু তোমরা তো আমার কথা শোনোনি। তাই এখন চিকেন বারবিকিউ তৈরি করার সময় আমি ভুলেই গেছি যে তোমাদেরও খিদে পেয়েছে। রিয়ার এমন কথা শুনে তার জায়েরা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর এমন সময় চিকেন বারবিকিউ খাওয়া নিয়ে 10 বৌমার মধ্যে আবার ঝামেলা সৃষ্টি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন 10 বৌমা খবর পায় যে পাহাড় থেকে নিচে নেমে এসে বাজারে একটা ছোট হাট বসেছে, যার ফলে 10 বৌমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। এই সোনিয়া, চলো আজকে আমি আর তুমি হাটে যাই, আর সেখান থেকে সস্তায় শাল সোয়েটার কিনে নিয়ে আসি। আর আমরা সেই শাল সোয়েটার গুলো শহরে আমাদের বাপের বাড়ির লোকেদেরকে পাঠাবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই বলেছো, কারণ শহরের শপিং মলে শাল সোয়েটারের অনেক দাম। তাই শহরে শীতের জামা কাপড়ে একদম হাত দেওয়া যায় না। আর আমিও শুনেছি পাহাড়ে শাল আর সোয়েটার খুব সস্তায় পাওয়া যায়। তাই চলো। এই বলে তারা দুজনেই সকাল সকাল পাহাড়ি রাস্তায় বেরিয়ে পড়ে, কিন্তু তারা কাউকে কিছু জানায় না। এমন সময় তারা দুজনে পাহাড়ির হাটে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে তারা সস্তায় শাল, সোয়েটার ইত্যাদি কিনতে শুরু করে। তারা 500 টাকার মধ্যেই অনেক সুন্দর সুন্দর জ্যাকেট, শাল, সোয়েটার ইত্যাদি পেয়ে যায়, যার ফলে তারা খুবই আনন্দিত হয়ে বাড়িতে ফিরবে। এমন সময় আমাদের বাকি জায়েরা যদি জানতে পারে আমরা ওদেরকে না বলে পাহাড়ি হাটে শপিং করতে এসেছি, তাহলে দেখবে ওরা একেবারে আমাদের মাথা চিবিয়ে খেয়ে নেবে।
এই বলতে বলতে তারা যখন কাঠের বাড়ির দিকে যাবে তখন তারা দেখে যে পাহাড়ের উপর একটা ছোট রেস্টুরেন্টে তার বাকি জায়রা বসে গরম গরম মোমো খাচ্ছে আর তারা সবাই মিলে ভীষণই হাসাহাসি করছে, যা দেখে সোনা এবং সোনিয়া একেবারে জ্বলে পুড়ে ওঠে। পাহাড়ে শ্বশুরবাড়ি হয়েছে বলে একদিকে কষ্ট ঠিকই, কিন্তু সত্যিই শহরে এরকম পাহাড়ের ভালো জুসি মোমো একদম পাওয়া যায় না। আমি ছোটবেলায় সবসময় ভাবতাম যদি পাহাড়ে থাকতে পারি তাহলে আমি সারা দিন মোমো খাবো। হ্যাঁ, আমারও তো এই মোমো খেতে খুব ভালো লাগে। আজকে বাড়িতে গিয়ে আমি কিছুতেই ওই পাহাড়ি শাক দিয়ে ভাত খেতে পারবো না, কারণ পাহাড়ি শাকের গন্ধ আমার একদম ভালো লাগে না, খুব বাজে। এই বলে তারা নিজেদের মধ্যে গল্প করতে করতে স্পেশাল পাহাড়ি মোমো, থুকপা ইত্যাদি খাচ্ছে। আর যা দেখে সোনা এবং সোনিয়া রেগে গিয়ে রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। ও এই ব্যাপার, এজন্য তোমরা কেউ সকালবেলা রান্নাঘরে যাচ্ছিলে না, কারণ তোমরা বাইরে বেরিয়ে এরকম মজা করবে আর একা একা তোমরা মোমো খাবে, তাই তো? তোমরা হয়তো সবাই ভুলে যাচ্ছ আমাদেরকেও এই রেস্টুরেন্টে নিয়ে আসার কথা ছিল। তোমরা আমাদেরকে ছাড়াই মোমো খেয়ে নিলে কেন? আগের দিন আমাদেরকে ছেড়ে চিকেন বারবিকিউ খেলে, আর আজকেও তোমরা তাই করলে। সত্যি তোমরা পারোও বটে। একদম ফালতু কথা বলবে না। তোমাদের হাতে এগুলো কি? হ্যাঁ, ভোরে ভোরে শাল, সোয়েটার পাহাড়ি হাট থেকে কিনে নিয়ে এসেছো, আর আমাদেরকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? আমরা তো ভালো করেই বুঝতে পেরেছি তোমরা সকালবেলা উঠে পাহাড়ি হাটে গেছো, তাই তো আমরা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। এই শুনে সোনিয়া এবং সোনা একেবারে চুপ করে যায়। কিন্তু এমন সময় 10 বৌমা ঝগড়া করতে করতে রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর সবাই পাহাড়ি জীবনধারায় নিজেদেরকে একেবারে অভ্যস্ত করে তোলে। কিন্তু 10 বৌমা কিছুতেই নিজেদেরকে একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারে না, আর যার ফলে জ্বালা হয় শাশুড়ি মায়ের। বিমান, একটু আমাদের কাঠের ঘরের উপর উঠে জানালা থেকে বরফগুলো ফেলে দে, কারণ একদমই রোদ ঢুকছে না, তাই কাঠের ঘর আরো ঠান্ডা হয়ে আছে। কালকে রাত্রিবেলা খুব বরফ পড়েছে, তাই বরফ যদি না সরাতে পারি ঠান্ডায় একেবারে মরে যাব আমরা। মায়ের কথা শুনে বিমান কাঠের ঘরের উপর থেকে বরফ সরাতে শুরু করে। আর এমন সময় সোনিয়া সেটা দেখে রেগে যায়, আর সে কিছুতেই তার বরকে সেই কাজটা করতে দেয় না। এ কি মা, আপনি সবসময় বিমানকে এরকম করে অর্ডার করেন কেন? আপনার তো আরো বাকি 9 ছেলে আছে, ওদেরকেও বলুন না ঘরের উপরে উঠে বরফ পরিষ্কার করে দিতে। আমার বরের তো কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে, বলুন। চুপ করো, তুমি মাকে কেন এরকম করে কথা শোনাচ্ছ? আমি আমার বাকি ভাইদের থেকে অনেক বেশি লম্বা, তাই মা আমাকে এই কাজ করতে বলেছে। না বুঝে কথা বলো কেন? আর আমার কিচ্ছু হবে না, কেন আমি বরাবরই পাহাড়ে এই সমস্ত কাজ করে অভ্যস্ত, বুঝেছো? বিমানের কথা সোনিয়া কিছুতেই শুনতে চায় না। সোনিয়া একইভাবে তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা করতে থাকে। আর এমন সময় সোনিয়ার বাকি জায়েরাও সেখানে চলে আসে, আর তারা সোনিয়ার এরকম বাজে ব্যবহার দেখে খুবই রেগে যায়। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে পাহাড়ে এসে তোমার বেশি ঠান্ডা লাগে বলে মা সব থেকে ভালো কম্বলটা কিন্তু তোমাকে দিয়েছে, আর তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা সেই কম্বলে আরাম করে ঘুমাও। আর আমাদের ঠান্ডা লাগলেও আমরা কিন্তু পাতলা কম্বলে ঘুমাই, সুতরাং তুমি কম্বলে ঘুমিয়ে আরাম করবে, তাই তোমার বরকে তো এসব কাজ করতেই হবে, তাই না? রিয়ার কথা শুনে সোনিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর এমন সময় তাদের মধ্যে ঘোরতর ঝগড়ার সৃষ্টি হয়। তাই সাবিত্রী দেবী 10 বৌমার ঝগড়া থামানোর জন্য তাদেরকে বকাবকি করতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর এরই মধ্যে 10 ভাই মিলে তাদের কাঠের ঘরের একেবারে উপরের তলায় একটা সুন্দর ঘর বানায়। আর সেই ঘর থেকে 10 বৌমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। সৌরভ, এই 3 তলার ঘরটা খুব সুন্দর হয়েছে, আর আমি জানি এই কাঠের নতুন ঘর বানানোর জন্য তুমি সব থেকে বেশি টাকা দিয়েছো, তাই এই ঘরে আজকে থেকে আমি থাকবো, কারণ এখান থেকে প্রত্যেকদিন ভোরবেলা উঠে পাহাড়ের ভিউটা দেখতে দারুণ লাগবে। এই বলে রিয়া জানালার দিকে তাকায়, আর সে খুব সুন্দর বরফে ঢাকা পাহাড় দেখতে পায়, যার ফলে তার মন একেবারে জুড়িয়ে যায়। কিন্তু রিয়ার কপালে সেই ঘরে থাকা জুটবে না, কারণ তখনই তার বাকি জায়েরা সেখানে চলে আসে, আর সবাই মিলে সেই ঘরের উপর অধিকার জমাতে শুরু করে দেয়। এই ঘরে তুমি একা থাকবে না, আমাদের স্বামীরাও এই ঘর বানাতে অনেক টাকা কন্ট্রিবিউট করেছে, তাই এই ঘরের উপর আমাদেরও অধিকার আছে। আর তুমি একা একা এখানে বসে বসে চা খাবে, পাহাড়ের ভিউ এনজয় করবে, তা হবে না, আমরাও তো পাহাড় দেখবো। এই বলে 10 বৌমা আবার নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে, যার ফলে তাদের স্বামীরা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমরা কেউ এই ঘরে থাকবে না। আর তোমরা জানো এই ঘর আমরা কেন বানিয়েছি? কেননা এই ঘর আমরা হোটেল হিসেবে ভাড়া দেবো। আমাদের ঘরের পজিশনটা খুব সুন্দর, এখান থেকে পুরো পাহাড় দেখা যায়, আর আমাদের বাড়ি ছাড়া এই এলাকায় কোনো হোটেলের থেকে এরকম ব্যবস্থা নেই। সুতরাং এই ঘরে শুধুমাত্র গেস্টরা থাকবে। আর ওই দেখো, বাড়ির পেছন দিক দিয়ে আমি সিঁড়ি তৈরি করেছি, ওখান থেকে গেস্টরা উঠবে, বুঝেছো? সৌরভের কথা শুনে 10 বৌমা একেবারে চুপ করে যায়,
যার ফলে তাদের কারোরই সেই ঘরে থাকা হয় না, কারণ সেই ঘর এখন বাড়ির ছেলেরা ব্যবসার কাছে ব্যবহার করবে বলে জানিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। আর একটা সময় 3 দিন টানা বরফ পড়ার ফলে কেউ আর কিছুতেই বাড়ি থেকে বেরোতে পারে না। আর এমন সময় তারা জানতে পারে যে পাহাড়ি পশুরা এই ঠান্ডায় রাস্তায় নেমে এসেছে, আর সেই পশুরা লোকের বাড়িতে আশ্রয় খোঁজার চেষ্টা করছে, যার ফলে সাবিত্রী দেবী এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। ওরে বাবারে কি ঠান্ডা, বাইরের ওয়্যার হাউস থেকে খড় কাঠ বেশি বেশি করে নিয়ে আসতে হবে, না হলে এই ঠান্ডার মধ্যে বাঁচা মুশকিল হয়ে যাবে। এখন আমার বৌমাদেরকে কাঠকুটো নিয়ে আসতে বললে ওরা আবার ঝগড়া করবে, তার চেয়ে বরং আমিই চলে যাই। এই বলে সাবিত্রী দেবী কাউকে কিছু না বলে একটা টর্চ নিয়ে কাঠের ঘরের বাইরে বেরোয়, আর সে বাড়ির বাইরে একটা ওয়্যার হাউসের দিকে চলে যায়। কিন্তু সেই বেচারি জানে না সেখানে একটা পাহাড়ি চিতা লুকিয়ে আছে। ফলে সে ওয়্যার হাউস খোলার সঙ্গে সঙ্গেই সেই চিতা একেবারে গর্জন করে ওঠে, আর সেই চিতা সাবিত্রী দেবীর দিকে এগিয়ে আসার চেষ্টা করে, যা দেখে সাবিত্রী দেবী ভীষণ পরিমাণে আর্তনাদ করে ওঠে। আর এমন সময় তার 10 ছেলে এবং 10 বৌমা সেখানে এসে উপস্থিত হয়। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এই চিতা আমাকে মেরে ফেলবে, বিমান, সৌরভ, তোরা আমাকে বাঁচা। এমন সময় 10 বৌমা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা ভুলে গিয়ে তাদের শাশুড়ি মাকে বাঁচানোর চেষ্টা করে। তারা 10 বৌমা তাড়াতাড়ি বড় বড় 10টা মশাল জ্বালিয়ে নিয়ে আসে, আর 10 জনে মিলে সেই চিতাকে একেবারে 10 দিক দিয়ে ঘিরে ধরে, যার ফলে সেই চিতা একেবারে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবে সেদিন 10 বৌমা তাদের শাশুড়ি মায়ের জীবন রক্ষা করে, যার ফলে সাবিত্রী দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর সেই দিন সাবিত্রী দেবী বুঝতে পারে তার 10 বৌমা একে অপরের সঙ্গে ঝগড়া করলেও তাদের মধ্যে একতা আছে, আর এভাবেই তারা সবাই মিলে একে অপরের সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে। তুই ফুচকা খাওয়ার জন্য এত মিথ্যা কথা কেন বলছিস রে? আমি জানি তুই আগে কখনো ফুচকা খাসনি, বা ফুচকার প্রতি তোর একটা অন্য রকমেরই ভালোবাসা আছে, তাই বলে এভাবে তুই তোর বাবা মাকে ঠকাবি? এখন আর আমি আগে কখনো ফুচকা খাইনি এই কথাটা বলিস না। আমি ফুচকা খেয়েছি, হয়তো তোদের থেকে কম খেয়েছি, কিন্তু প্রথমবারে এই আমি অনেকগুলো ফুচকা খেয়েছি। তোকে তো তোর বাবা মা ফুচকা এনে খাইয়েছে, তারপরে তুই এমন মিথ্যা কথা কেন বলছিস? বাবা মা তো আমার জন্যই রোজগার করে, ওরা আমাকে অন্য কোনো কাজের জন্য হাত খরচ দেয় না, শুধুমাত্র পড়াশোনার কথা বললে তবেই টাকা দেয়, তাই তো আমাকে এগুলো বলতে হয়। তোর বাবা মা সকাল সন্ধ্যা কত খাটে সেটা আমরা দেখতে পাই, আর তুই দেখতে পাস না? এরকম করিস না সুমিতা, ওরা জানতে পারলে ওদের তো কষ্ট হবে। প্রথমবার যখন ফুচকাটা ওরাই এনে খাইয়েছে, তখন বাকি দিনগুলোতে আমার ফুচকা খাবার লোভও ওদেরই মেটাতে হবে, আর এটাই তো স্বাভাবিক। যা খুশি কর, আমার তোকে সাবধান করার কথা মনে হলো তাই তোকে সাবধান করলাম, এরপর আমি আর তোকে কিচ্ছু বলবো না। ফুচকা একটা অত্যন্ত সাধারণ এবং সহজলভ্য খাবার, তবে ফুচকা খাওয়ার জন্য মানুষের জীবনে যে কত কিছু হয়ে যেতে পারে সেটা আমরা অনেকেই ধারণা করতে পারি না। এই যেমন সুমিতা এবং তার পরিবার এতটাই গরিব যে সুমিতা একবার ফুচকা খাওয়ার কথা বললেও তার বাড়ির লোক তাকে আগামী কয়েকদিনের সংসার খরচের হিসাব দিতে থাকে। এমন নয় যে তার বাবা মা তাকে ভালোবাসে না বা তারা খুব কিপটে, আসলে কিশোর এবং মধুমিতা দুজনেই প্রচন্ড কষ্ট করে তাদের সংসার চালায়, তাই তারা অর্থের মূল্যটা বোঝে। সেই কারণেই তাদের মেয়ে অযথা ওই ছোট ছোট জল এবং সিদ্ধ আলু ভর্তি ময়দার গোল্লা খেয়ে টাকা নষ্ট করুক সেটা তারা চায় না। সুস্মিতার ক্লাস 9-এ পড়ে, কিন্তু তবুও সে কখনো একটা ফুচকাও চেখে দেখার সুযোগ পায়নি। তোমরা এত অদ্ভুত কেন? প্রত্যেকদিন তো দুজনে সবজি বিক্রি করে হোক কিংবা অটো চালিয়ে হোক মোটামুটি কিছু টাকা তো রোজগার করছো, তারপরেও আমাকে 20 টাকা দিতেও তোমাদের এত সমস্যা হয় কেন? একদিন 20 টাকা দিয়ে যদি এই ঘটনা থেমে যেত তাহলে হয়তো দিতাম। এমন একটা সুস্বাদু জিনিস একবার খেলেই তোর মাঝে মাঝেই তো সেটা খাওয়ার ইচ্ছা হবে। ভবিষ্যতে অনেকগুলো টাকা খরচার হাত থেকে আমরা নিজেকে বাঁচাতে চাইছি, এই আর কি। মাঝে মাঝে মনে হয় তোমাদের মতো কিপটে বোধহয় এই পৃথিবীতে আর কেউ নেই। সবকিছুতে এত কার্পণ্য করে মানুষ বাঁচে কিভাবে? আমরা কিপটে নয় রে মা, তবে হ্যাঁ আমরা বড্ড ভীতু। আজ যদি সংসার খরচে সব টাকা শেষ করে দিই তাহলে কাল কিভাবে চালাবো, আর সেই চিন্তাতেই কতদিন ধরে তোর মা আর আমি হাত পেটা খেয়ে ঘুমিয়েছি জানিস। তাহলে আমার কোনো বন্ধু যদি আমাকে ফুচকা খাওয়াতে বা অন্য কোনো খাবার খাওয়াতে চায়, তোমরা সেটাতেও কেন বারণ করো? এরকম চলতে থাকলে আমাদের বাড়িতে তো কোনোদিনও এক টুকরো ফুচকাও আসবে না।
আমরা ওই একই কারণে বারণ করি। তুই যদি একবার বাইরের কোনো খাবারের স্বাদ পেয়ে যাস তাহলে তোর আর ঘরের খাবারও খেতে ভালো লাগবে না, আর প্রত্যেকদিন এসব ভুলভাল খাবারের পেছনে আমাদের টাকা নষ্ট হবে। আর যখন তুই দেখবি আমাদের থেকে পাচ্ছিস না, তখন তুই তোর বন্ধু বান্ধবদের থেকে আবার খাবার কথা ভাববি, এতে করে তোরই মান সম্মান নষ্ট হবে। সত্যি বাবা, তোমরা কত ভাবো, এত ভেবেও তো নিজেদের অবস্থার উন্নতি করতে পারলে না। এত বুদ্ধি করে টাকা পয়সা খরচ করেও নিজের মেয়েকে 20 টাকা ফুচকার জন্য দিতেও তোমাদের এত কিছু ভাবতে হচ্ছে। এই বলে সুমিতা সেখান থেকে চলে যায়। যখনই সে বাড়িতে নতুন কোনো খাবার খাওয়ার কথা বলে তখনই তাদের বাড়িতে এমন একটা অবস্থাই তৈরি হয়। এইভাবে হিসাব করে করে সমস্ত শখ আহ্লাদ ধুলোয় মিশিয়ে দিতে সুমিতার একেবারেই ভালো লাগে না। সুমিতার বন্ধুরা স্কুলের পরে টিউশনের পরে কতবার সবাই একসঙ্গে ঘুরতে যায়, মজা করে কত কিছু খায়, কিন্তু সুমিতার সেই ভাগ্য কখনোই হয় না। তার বন্ধুরা যে তাকে ডাকে না তা নয়, তবে ওই সুমিতার বাবা মায়ের নির্দেশ অনুযায়ী কারো টাকা দিয়ে কেনা খাবারও সুমিতা খেতে পারবে না, তাই সে যেতে পারে না। এমনই একদিন, আজকে আমরা ওই দীনেশ ফুচকাওয়ালার দোকানে যাচ্ছি, তুই যাবি? দীনেশ কাকু যা দারুণ ফুচকা বানায় না, যদি তুই একদিন ওই কাকুর বানানো ফুচকা খাস তাহলে এই জীবনে আর কোনোদিনও অন্য কারোর হাতের ফুচকা খেতে চাইবি না। আমার কাছে পয়সা নেই রে, তুই তো জানিস আমার বাবা মা আমাকে কোনো রকমের হাত খরচই দেয় না। উপরওয়ালাই জানে আমি কবে একটু শান্তি করে ফুচকা খেতে পারবো। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমি দিলে আমার থেকেও কি তোর খেতে ইচ্ছা করবে না? চল না, আজকে আমি তোকে কিনে খাওয়াবো। বেকার বেকার ওকে ডেকে সময় নষ্ট করিস না, তুইও জানিস আর আমিও জানি যে ও আসবে না। চল এবার তাড়াতাড়ি, দীনেশ কাকুর দোকানে কিন্তু বড্ড ভিড় হয়। অর্কর কথা শুনে সুমিতার বড্ড খারাপ লাগে। সে মন খারাপ করে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই তার জন্য যে একটা সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটা সুমিতা নিজেও জানতো না। প্রত্যেকদিন সে বাড়ি ফিরলে তার মা এসে দরজা খুলে দেয়, তবে সেদিন খুলে দেয়নি। আর এটা দেখে সুমিতার বেশ খারাপ লাগে, তাই সে রাগ করে ঘরের দিকে চলে যেতে যাবে এমন সময় তার মা তাকে আটকায়। আমাদের কারোর সাথে দেখা না করে চলে যাচ্ছিস যে, কিছু হয়েছে? আর কি হবে, আজকেও আমার বন্ধুরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে গেল। ওরা বলল ওই পাশের পাড়ে যে দীনেশ ফুচকাওয়ালা বসে তার কাছে সবাই মিলে ফুচকা খেতে যাবে। আর তুই ওদের সাথে যেতে পারিসনি বলে তোর রাগ হয়েছে, তাই তো? শুধু সেটা নয়, আমি বাড়িতে আসলে প্রত্যেকদিন তুমি কত হাসি মুখে দরজা খুলে দাও, আজকে তো সেটাও করলে না, তাই আমি নিজের ঘরে চলে যাচ্ছিলাম। তার কথা শুনে তার মা রান্নাঘরের দিকে যায়। সুমিতার এই দেখে আরো রাগ হয়। কিছুক্ষণ পরে তার মা রান্নাঘর থেকে একটা প্লেটে বেশ অনেকগুলো ফুচকা নিয়ে তার সামনে আসে। এমন অদ্ভুত ঘটনা দেখে সুমিতা একেবারে চমকে যায়। এতগুলো ফুচকা তুমি কোথায় পেলে? বাবা নিয়ে এসেছে না তুমি? কোথা থেকে এনেছো? কে দিয়েছে বলো না? তোর বাবাই নিয়ে এসেছে, তবে কে দিয়েছে, কোথা থেকে এনেছে এসব আমি কিচ্ছু জানি না। ওই দীনেশ ফুচকাওয়ালার থেকেই নিয়ে এসেছি, আজ বোধহয় তোর কপালে ওখানকার ফুচকা খাওয়াই লেখা ছিল। এই কথা শুনে আনন্দে সুমিতার চোখগুলো যেন জলজল করে ওঠে। সে বুঝতে পারে না সে কি উত্তর দেবে। আর দেরি না করে সে একটার পর একটা সব ফুচকা নিমেষের মধ্যেই খেয়ে শেষ করে ফেলে। ফুচকা এত সুস্বাদু খেতে হয় আমি সত্যিই জানতাম না। তুমি এতগুলো ফুচকা কোথা থেকে পেলে বাবা? আজ আমার অটোতে একজন ভদ্রলোক উঠেছিল, কিন্তু অটোর ভাড়া দেওয়ার মতো তার কাছে খুচরো পয়সা ছিল না। সে কিভাবে আমাকে অটো টাকা শোধ করবে কিছুই ভেবে পাচ্ছিল না, আর আমার কাছেও 500 টাকার খুচরো ছিল না। তাই লোকটা তোমাকে ফুচকা কিনে দিল? হ্যাঁ, ওই লোকটা দীনেশ ফুচকাওয়ালার থেকে ফুচকা নিতে এসেছিল। ওর থেকে ফুচকা নিয়ে আমায় খুচরো টাকা দেবে বলে দাঁড় করিয়ে রেখেছিল। তারপর নিজেই অটোর ভাড়ার সময় 1 প্যাকেট ফুচকা আমার হাতে ধরিয়ে দিল। ইস, তুমি এত কষ্ট করে ফুচকাটা আনলে আর আমি তোমাদের কাউকে না দিয়ে সবটাই খেয়ে নিলাম। যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরাও বুঝতে পারতে আসলে ফুচকা কতটা সুস্বাদু খেতে হয়। তুই খেতে পেয়েছিস, আমরা তাতেই খুশি। তোকে আর এত কিছু ভাবতে হবে না। এখন যা তো, ঘরে গিয়ে বিশ্রাম কর। জীবনে প্রথমবার ফুচকার স্বাদ পেয়ে সুমিতার মাথা ঠিক থাকে না। তার বাবা মা যেই ভয়টা করতো সেটাই হয়। এখন সুমিতার প্রত্যেক দিনই ওই দীনেশের ফুচকা খাওয়ার লোভ হতে থাকে, কিন্তু কিভাবে খাবে, কার কাছ থেকে টাকা নেবে, এসব ভেবে ভেবে সুমিতার রাতের ঘুম প্রায় উড়ে যায়। এখন সে প্রত্যেক দিন ফুচকা খাওয়ার জন্য নতুন বাহানা শুরু করে। সুমিতা ভালো করে জানে তার বাবা মা তাকে অন্য কোনো কারণে 1 টাকাও দিতে না চাইলেও পড়াশোনার জন্য খরচা করার টাকা তার বাবা মা তাকে ঠিকই দেবে। ফুচকা খাওয়ার জন্য তার বাবা মায়ের কাছে সুমিতা প্রায় দিনই মিথ্যা কথা বলতে শুরু করে। কালকে আমাদের স্কুলে একটা বড় প্রোগ্রাম আছে, আর সেই জন্য সকল ছাত্রছাত্রীদের
টাকা করে চাঁদা দিতে হবে। তোমরা কিন্তু কালকে আমি স্কুলে যাওয়ার আগেই টাকাটা দিয়ে দিও। 50 টাকা? এতজন ছাত্রছাত্রীর কাছ থেকে 50 টাকা করে নেবে মানে তো অনেক বড় প্রোগ্রাম হবে। সেখানে কি আমি আর তোর বাবা যেতে পারবো? এখন যদি এরা আমার সাথে যেতে চাই তাহলে তো আমি ধরা পড়ে যাব। যাই বলি সবেতেই তো সমস্যা। কি করি আমি এখন? দেখেছো আমাদের মেয়ে কেমন ভাবতে বসে গেল, হয়তো ওর স্কুলের প্রোগ্রামে ওর গরিব বাবা মাকে নিয়ে যেতে চাই না। এরকম কিছু নয় বাবা, শুধু ভুলভাল কথা বলো না তো। আসলে কারোর বাড়ির লোকেরা ওই প্রোগ্রামে গেলে জনপ্রতি 100 টাকা করে দিতে হবে। তার মানে তোমরা দুজনে গেলে আরো 200 টাকা দিতে হবে। তোমরা যদি যেতে চাও তাহলে কালকে আমাকে 250 টাকা দিয়ে দিও। এত টাকার কথা শুনি কিশোর এবং মধুমিতা দুজনেই সুমিতা স্কুলে যাবে না বলে দেয়। সুমিতা এই শুনে বেশ আনন্দ পায়। পরের দিন সকালবেলা মধুমিতা তার হাতে 50 টাকা দিলে সে স্কুল ফেরার পথে ফুচকা খেয়ে বাড়ি ফেরে। প্রত্যেকদিন তার মিথ্যা কথা বলা বাড়তেই থাকে। কোনোদিন স্কুলের প্রোগ্রাম, আবার কোনোদিন স্কুলের জন্য বই কেনা, এই সমস্ত মিথ্যা একটার পর একটা চলতেই থাকে। তার বান্ধবী পারুল তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সুমিতা কারোর কোনো কথাই শোনে না। আজকাল তোর স্কুলের খরচাটা একটু বেশিই বেড়ে গেছে। বাকিদের মায়েদের তো জিজ্ঞাসা করে দেখলাম, ওদের তো এত খরচা হয় না। কার মাকে জিজ্ঞাসা করেছো তুমি? সে তোমাকে কি বলেছে আমি জানি না, তবে সে হয়তো তার বাচ্চার স্কুলের ব্যাপারে কিছু খোঁজ রাখে না। তার মানে তুই বলতে চাইছিস পারুলের মা তোদের স্কুলের ব্যাপারে কিছু জানে না, তাই তো? আর পারুলও নিশ্চয়ই জানে না। পারুল? ওকে তুমি জিজ্ঞাসা করেছো? তোমার কি নিজের মেয়েকে বিশ্বাস হয় না? বাকিদের কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমার সম্মানটা কোথায় নিয়ে গেলে বলো তো? আমাদের রক্ত জল করা পয়সা তুই ঠিকভাবে ঠিক জায়গায় খরচা করছিস কিনা সেটা জানতে চাইবো না? তুই জানিস না প্রত্যেকদিন আমি আর তোর বাবা কত কষ্ট করে ঘরে 2 পয়সা রোজগার করে নিয়ে আসি? কেন করি এসব? যাতে তুই একটা ভালো ভবিষ্যৎ পাস। আর তুই এভাবে দিনের পর দিন আমাদের মিথ্যা কথা বলছিস। মিথ্যা? কি মিথ্যা কথা? আমি তো কোনো মিথ্যা কথা বলিনি। আমার যা খোঁজ নেওয়া ছিল আমি খোঁজ নিয়েছি। এবার তুই বল, তুই প্রত্যেকদিন কেন মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিস? ফুচকা খাওয়ার জন্য? এটাই কারণ তো? হ্যাঁ, এটাই কারণ। আমি আর কি বলবো বলো? তোমরা কখনো নিজে থেকে আমার হাতে হাত খরচের টাকা দাও যে আমি একটু ফুচকা কিনে খেতে পারবো? তোমরা সোজাভাবে দাও না দেখে আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে টাকা নিতে হয়। তোমরা দুজনে মিলে রোজগার করো, কম হলেও দুজনেই তো করো। আর শুধুমাত্র বাবার টাকায় কষ্ট সৃষ্টি আমাদের সংসার চলে। তাহলে তোমার টাকাগুলো দিয়ে তুমি কি করো? নিজের রোজগারের টাকা তুমি তো নিজের সুবিধার জন্য জমিয়ে রাখতে পারো। আর আমি মিথ্যা বলে 20-25 টাকা নিলেই দোষ? সুমিতার মুখে এমন কথা শুনে মধুমিতার চোখে জল চলে আসে। কিশোর অনেকক্ষণ ধরেই ঘরের বাইরে দাঁড়িয়ে তাদের মা মেয়ের কথা শুনছিল। সুমিতার এই কথা শুনে সে ঘরের ভেতরে ঢুকে আসতে বাধ্য হয়। তুই যেই টাকাগুলো ফুচকা খেয়ে উড়িয়ে দিতে চাইছিস, তোর মা প্রত্যেকদিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে সেই টাকাগুলো একটু একটু করে জমিয়ে রাখছে, যাতে তোকে বড় কলেজে ভর্তি করতে পারে বা তোকে অন্য শহরে পাঠাতে পারে, যেটা তোর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। বাবার মুখে এমন কথা শুনে সুমিতা একেবারে হতভম্ব হয়ে যায়। সে এতদিন ভাবতো তার বাবা মা ইচ্ছা করে কিপটিমি করে আর গরিব হয়ে জীবন কাটায়, কিন্তু তার বাবা মা যে তাকে নিয়ে এত বড় স্বপ্ন দেখে এটা সে কল্পনাও করতে পারেনি। এই কথা শোনার পর সুমিতা কাঁদতে কাঁদতে হাত জোড় করে তার বাবা মায়ের কাছে ক্ষমা চায়। অনেকদিন ধরে শিখতে শিখতে আমি এখন ফুচকা বানানো শিখে গেছি। এবার থেকে দিনেশ, মুকেশ আর কারোর কাছে তোকে ফুচকা খেতে যেতে হবে না। তুই মন দিয়ে পড়াশোনা কর, দেখবি আমি তোকে প্রত্যেকদিন ফুচকা বানিয়ে খাওয়াবো, ঠিক আছে?